আওয়ামী লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুলে গ্যাস বিদ্যুৎ সংকট, হারিকেন হাতে হঠকারী রাজনীতিতে বিরোধী দল, দুঃখ প্রকাশ করে সমাধানের ঘোষণা প্রধানমন্ত্রী। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা ফ্যানের বাতাস পাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। ফ্যাসিস্ট আমলে শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিল ও দুর্নীতি, ভোগান্তি নিরসনের আশ্বাস সরকার প্রধানের। চিকিৎসক রোগী স্বজন সম্মানজনক সম্পর্কে জোর। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংকটে আলোর দেশের বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকীতে আপসীর নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত, বাণিজ্য, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। থামছে না প্রাণের অপচয়, হাম উপসর্গে একদিনে আরও ৮ শিশু সহ মৃত্যু ছড়ালো ৯০০, নতুন করে আক্রান্ত ৭২৮, ডেঙ্গুতে আরও দুজনের প্রাণে শনাক্ত ৭৩০। বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে শুরু প্রত্যাবাসন, জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশি বোলারদের তাণ্ডব, ৬১ রান তুলতেই ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৬৭ রানের লিডে ইতিবাচক ফলের আশায় টাইগাররা। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য স্বৈরাচার আওয়ামী লীগের লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সংকট নিয়ে বিভ্রান্তি ও হঠকারিতায় রাজনীতি করছে বিরোধী দল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দরিদ্রদের সহায়তা অনুষ্ঠানে গ্যাস বিদ্যুৎ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন সরকার প্রধান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঢাকা ১৭ আসনে আয়োজন করা হয় দোয়া মাহফিল। মহাখালীর টিএনডি কলোনি মাঠ ভরে ওঠে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সমাগমে। যোগ দেন স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিক রহমান ১ লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। শুরুতেই দুস্থ, অসহায় এবং অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ দোয়া হয় বেগম খালেদা জিয়ার জন্য। বিদ্যুৎ এবং গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। সংকটের পেছনে আওয়ামী লীগের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। স্বৈরাচার সরকারের মতো গ্যাস এবং বিদ্যুতের সংকট নিয়ে বিরোধী দল বিভ্রান্তির রাজনীতি করছে অভিযোগ করে এ সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে তা উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দে, বিদ্যুৎ দে, পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে
যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সংসদে জ্বালানি সংকট নিরসনের রূপরেখা দেওয়ার কথাও জানান সরকার প্রধান। প্রতিশ্রুতি দেন জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের। মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে আজকে সরকার প্রধান বক্তব্য দিয়েছেন, সেক্ষেত্রে সর্বশেষ কি অবস্থা আর সরকার কি বলছে? গ্যাস বিদ্যুতের সংকট গত কয়েকদিন যাবতই বেশ তীব্র আকার ধারণ করেছে। গ্রাম শহর সবখানে মোটামুটি বলা যায় যে কম বেশি এই সংকট চলছে। আমরা যেমন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখছি যানবাহনের দীর্ঘ সারি, ঠিক একইভাবে কিন্তু বাসাবাড়িতেও গ্যাসের জন্য সংকট বা গ্যাসের হাহাকার। ঠিক অন্যদিকে বিদ্যুতেরও কিন্তু যে লোডশেডিং গ্রামে শহরে সব জায়গাতেই, তবে তুলনামূলকভাবে গ্রামের চিত্র খুবই নাজুক বলা যায়। তো এরকম একটি পরিস্থিতিতে আজকে প্রধানমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি মোটা দাগে কিছু বিষয় বলেছেন যে মূলত এই যে গ্যাস বিদ্যুতের যে সংকটটি তৈরি হয়েছে তার জন্য তিনি দায়ী করেছেন। তিনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ আমলের দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের একটি নীতিকে ভুল নীতি আখ্যা দিয়ে তিনি সেই সংকটের জন্য সেগুলো মূলত দায়ী বলে তার বক্তব্যে উঠে এসেছে। তিনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ আমলে এখানে লুটপাট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে এবং নিজস্ব সম্পদ অনুসন্ধানে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। আবার অন্যদিকে অন্তর্বর্তী সরকারের যে ভুল নীতিটিকে দায়ী করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যেটিকে দায়ী করছেন, তিনি সেখানে বলেছেন যে আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল হওয়ার কথা ছিল, অর্থাৎ তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, সেটি অন্তর্বর্তী সরকারের সময় বাতিল করে দেওয়া হয়েছিল। তো এই যে বাতিল করে দেওয়া হয়েছিল, এর ফলে আসলে যে সংকট এতটা তীব্র আকার ধারণ করেছে, মূলত এসব কারণেই আজকের এই পরিস্থিতি, সেটি প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। তবে অন্যদিকে তিনি কিন্তু যে বিরোধী দলের কিছু সংগঠন রয়েছে, কিছু দল রয়েছে, তাদের কার্যক্রমের সমালোচনাও কিন্তু তিনি করেছেন এবং তিনি বলেছেন যে তিনি একটি দলের কথা, কর্মসূচির কথা উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে পিছনে দেখা যাচ্ছে যে ফ্যান ঘুরতেছে, ঠিক সামনে হারিকেন হাতে নিয়ে এখানে বলা হচ্ছে যে গ্যাস দেওয়ার জন্য, বিদ্যুৎ দেওয়ার জন্য। তো এটিকে হঠকারী আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন তো প্রধানমন্ত্রী, এবং তিনি বলেছেন যারা এরকম আচরণগুলো এখন করছে তাদের বন্ধু বান্ধবরাই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতায় ছিল বা রবিন, এরকমই একটা সংকট হচ্ছে অনেকদিন ধরে। আমাদের শিক্ষা ব্যবস্থায় বলা চলে সবচেয়ে ভেঙে পড়েছে যে শিক্ষকদের অবসর ভাতা তারা সেটা নিয়ে এটা নিয়ে তিনি আরেকটি কর্মসূচিতে সে বিষয়ে কথা বলেছেন। তবে রাব্বি, আরেকটি বিষয় যদি জানাতে চাই, জনগণের মধ্যে নিশ্চয়ই একটি বিষয় জিজ্ঞাসা থাকতে পারে যে এই সংকট নিয়ে প্রধানমন্ত্রী কি কোনো আশার বাণী শুনিয়েছেন কিনা বা সরকার কি ব্যবস্থা। তো সেই জায়গাতে তিনি যে কথাটি বলেছেন, তিনি এসবের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই যে এই সংকটগুলো হয়তো যে ধীরে ধীরে কেটে উঠবে এবং দীর্ঘমেয়াদে এই সংকট কাটানোর জন্য যে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের করা হবে এবং তার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলাপ আলোচনা চলছে, সেটিও কিন্তু তিনি বলেছেন। আর আপনি যেহেতু যে শিক্ষকদের সমস্যার বিষয়টি নিয়ে কথা বলেছেন, আমরা একটি প্রতিবেদন দেখে তারপর আমরা সে আলোচনায় ফিরব। ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে শিক্ষকদের কল্যাণ তহবিলও রেহাই পায়নি। অবসর ও কল্যাণ ভাতার জন্য জাতি গঠনের কারিগরদের ঘুষ দিতে বাধ্য করা হয়েছিল। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতার চেক তুলে দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোগান্তি দূর করতে সচেষ্ট থাকার আশ্বাস তার। এদিকে নিউরোসায়েন্সেস হাসপাতালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করে চিকিৎসক রোগী স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্কের তাগিদ দিয়েছেন সরকার প্রধান। চাকরি জীবন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার ভাতা উত্তোলনে ভোগান্তি দূর করতে সরকারের নতুন উদ্যোগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার ইএফডি ও আইবাসের মাধ্যমে 64 জেলায় ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন সরকার প্রধান। অতীতে ভাতা উত্তোলন করতে গিয়ে শিক্ষকদের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পায়নি শিক্ষকদের কল্যাণ তহবিলও। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক,
বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল। সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। মধ্যস্বত্বভোগীর কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন আর ভোগান্তিতে না পড়েন সেদিকে সরকারের নজর আছে বলেও জানান প্রধানমন্ত্রী। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচনের পর মোনাজাত ও হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ঘুরে দেখেন হাসপাতালের কার্যক্রম। পরে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক হওয়ার বিকল্প নেই। প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আগামী অক্টোবরে শিশুদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদন। সেক্ষেত্রে রবিন, এই ক্ষেত্রে সরকার প্রধান কি আশার আলো দিলেন? না, যেহেতু যে শিক্ষকদের অবসর ভাতা পাওয়া সেটা নিয়ে কিন্তু মানে তাদেরকে বিভিন্ন দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরতে হয়, বিভিন্ন অফিসে গিয়ে যে কড়া নাড়তে হয়, এরকম একটি অভিযোগ কিন্তু মানে দীর্ঘদিনের। তো সেটা কেবলমাত্র যারা ভুক্তভোগী রয়েছেন তারাই বোঝেন যে সেটির যন্ত্রণা মানে কতটা। তো এরকম একটি পরিস্থিতিতে আজকে যখন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার যে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেখানে যখন বক্তব্য রাখছিলেন, তো সেখানে তিনি যে কথাটি বলছিলেন যে মানে শুরুতেই এরকম একটি অবস্থা কেন হলো সেটির কথা প্রসঙ্গে গিয়ে তিনি বলছিলেন যে ফেসিবাদের লুটপাট থেকে রেহাই পায়নি কল্যাণ তহবিলও, এবং সে কারণে এই লুটপাটের কারণে 2022 সাল থেকে তহবিল থেকে কোনো টাকাই পাচ্ছিলেন না অবসরপ্রাপ্ত শিক্ষকরা, সেটি কিন্তু যে তিনি সেখানে বলেছেন। তো এই যে এরকম একটি অবস্থা, রাব্বি যেটি বলছিলাম যে মানে শিক্ষকদেরকে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতে হয় এবং যে বিভিন্ন অফিসে গিয়ে কড়া নাড়তে হয়, তো সেখানে প্রধানমন্ত্রী আজকে যে বিষয়টি আশ্বস্ত করেছিলেন মানে অবসরের যে অবসর পরবর্তী শিক্ষকরা যে সুবিধা পেয়ে থাকেন, তো সেই সুবিধার টাকা পেতে তাদেরকে আর যে অফিসে গিয়ে ঘুরতে হবে না, বরং যে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য যে টাকা সেটি যথাসময়ে পৌঁছে দেওয়া হবে, এরকম একটি মানে আশ্বাস তিনি তার পক্ষ থেকে দিয়েছেন। তবে বিভিন্ন সময় এসব ক্ষেত্রে কিন্তু যে এই টাকাগুলো পাওয়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী বা দালাল তাদের একটা দৌরাত্ম্য থাকে বা এদেরকে ধরতে হয়, এরকম একটি অভিযোগও কিন্তু রয়েছে দীর্ঘদিনের। তো সেটাও কিন্তু যে সরকার প্রধান বলছেন যে মধ্যস্বত্বভোগীদের কারণে যেন মানে ভোগান্তির মধ্যে কেউ যেন না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাবে এবং সেখানে যে সরকার আন্তরিক এবং মধ্যস্বত্বভোগীর কারণে যেন কাউকে যেন ভোগান্তির মধ্যে পড়তে না হয় সে বিষয়টা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা দরকার, যে বিষয়গুলো মানে নিশ্চিত করা দরকার সেটি তারা করে থাকবেন এবং সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা তাদের থাকবে। তো এই ছিল রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটে করণীয় এবং একই সাথে শিক্ষকদের যে ভাতা সে সমস্যা দূরকরণে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ফের অবিন। এদিকে কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন সরকার প্রধান।
3 উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মগুরুদের মাসিক সম্মানী ভাতা প্রদান সহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, রুবেল হুসাইনের ছবি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রায় প্রতি সপ্তাহেই ঢাকার বাইরে সফর করছেন তারেক রহমান। রোববার সকালে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকার প্রধান। প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান। কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। খুব আনন্দিত এবং উদ্বেলিত। আমরা অপেক্ষা করতেছি কখন এই মহেন্দ্রগণটা আসবে। কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনের যে উন্নয়ন পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে তা আরও বেশি বেগবান হবে, আরও বেশি ত্বরান্বিত হবে। উনি যে দিক নির্দেশনা দিবেন দলের প্রধান হয়ে আমরা সেভাবেই কাজ করব। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দিত একটা মুহূর্ত হবে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা। কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে এই দেশে এই এলাকাতে মাছের চাষ হয় খুব বেশি, বিশেষ করে ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। উনি অ্যাড্রেস করতে চাচ্ছেন যে আপনারা যে মাছ চাষ করেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আসছি। সাধারণ মানুষের মাঝেও একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা রক্ষা করা যাচ্ছে এবং মূলত ওনার আগমনটা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য ব্যাপক সহায়ক হবে। প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল স্তরের সরকারি কর্মকর্তারা এবং আমাদের দলীয় নেতাকর্মী সকলে মিলে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সুন্দর হয়। কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। পাঁচ বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্য অর্জনে বাজেট ও কর কাঠামো সাজিয়েছে বিএনপি সরকার। স্থাপন করা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার। সামনে আনা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমির মতো নতুন ধারণা। তবে সুফল মেলেনি এখনো, বরং আমলাতান্ত্রিক জটিলতায় অনেক উদ্যোগ গতি হারাচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা। অর্থনীতি পুনরুদ্ধারের বীজ বপন হলেও ফল পেতে আরও অন্তত 6 মাস লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী কামরুল হাসান সবুজের রিপোর্ট। মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে বদলে যাওয়া এক বাংলাদেশ। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই। 1.5 বছর ধরে চলা অর্থনৈতিক ব্যবচ্ছেদের মধ্যেই জনগণের কল্যাণে গেল 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী পদের কর্তব্য, তারপর কর্মসংস্থান বৃদ্ধির নানা উদ্যোগে পার হতে চলেছে 6 মাস। ছুটে চলা এই জীবনে কখনো কখনো থামতে হয় জীবনের তাগিদেই, যেখানে সংসার খরচের বহুমাত্রিক হিসাবের খাতায় বাস্তবতার কালি কলমে আরেকবার ফুটে ওঠে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। গ্যাসের সংকট, গ্যাস না পাইলে গাড়ি চলে কেমন করি। আগে বেতন পেতাম 10-12 তারিখের ভিতরে, অন পাই একটু লেট করে। চাল কিনলে মাছ কিনবো কিভাবে, সব সময় যোগ বিয়োগ করে চলতে হয়। সাময়িক বন্ধ হওয়া আয়ের পথ সচলে ব্যস্ত ষাটোর্ধ্ব রিকশা চালক বাবুল মিয়া প্রস্তুত নতুনের আহ্বানে সাড়া দিতে। ইনকাম যে কমছে, বাংলা রিক্সা আমরা ক্ষমা দিয়ে দিম, ওই একটা ব্যবসা বাণিজ্য করে কাম কি লেগা, আমার লাগবে 500টা, আমি কামাই করবো 300টা, হইব না তো। বছরে 3020 মার্কিন ডলার বা মাসে 30,739 টাকা মাথাপিছু আয়ের বিপরীতে চরম বৈষম্যের শিকার আব্দুর রাজ্জাক আত্মমর্যাদায় বেঁচে থাকতে হাত পাততে চান না কারো কাছে। ব্যানগাড়ি কাজ নাই, টিপ টুপ নাই, আর না খেয়ে থাকবো, যেটা পাই এটাই করি।
এদিকে শিক্ষা জীবন শেষ করা প্রজন্ম বলছে চাকরির বাজারে বেড়েছে প্রতিযোগিতা, বেকারত্বের ভার বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। চাকরির বাজারে তো কম্পিটিশন অনেক হাই, বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। নিয়োগ নিয়ে যে জট লেগে থাকে সেটার জন্য আরো বেশি সমস্যা হয়। এর মধ্যেই আবার দেশের সবচেয়ে বড় আনুষ্ঠানিক খাত তৈরি পোশাক শিল্প মালিকরা জানাচ্ছেন শঙ্কার কথা। নতুন কারখানা যা হচ্ছে তার চেয়ে অনেক বেশি বন্ধ হচ্ছে। বিনিয়োগ বান্ধব একটা বাজেট করা, এগুলি কিন্তু সরকার উদ্যোগটা নিয়েছে। দুঃসময় পাড়ি দিয়ে চলা ব্যবসায়ীদের মতোই আশাবাদী অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থনীতি পুনরুদ্ধার, পুনরুজ্জীবন ও পুনর্গঠন এই 3 ইয়ার মডেলে সাজানো চলতি অর্থ বছরের বাজেটে নেওয়া হয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির নানা উদ্যোগ। এর সুফল পেতে করতে হবে অপেক্ষা। শ্রম সংস্থানের সংকুচিত যে রূপ, সেটা থেকে বেরিয়ে এসে সেটাকে সম্প্রসারণ করা, সেই বিষয়টা এখনো পর্যন্ত হয়তো বা বলা যেতে পারে যে সময়টা এখনো আসেনি, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে আমরা সেটা কিন্তু এখনো দেখিনি। কর্মসংস্থান তৈরির অনেক কর্মপরিকল্পনা আমলাতন্ত্রের লাল ফিতায় গতি হারাচ্ছে বলে পর্যবেক্ষণ বিশ্লেষকদের। আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট হয়তো আছে, কিন্তু আমলাতান্ত্রিকতার জন্য অনেক ইনিশিয়েটিভ কিন্তু দেখা যাচ্ছে অনেক স্লো হয়ে যাচ্ছে। যদি সরকার এনাফ জব তৈরি করতে না পারে তাহলে কিন্তু দেশের স্থিরতা থাকবে না, রাজনৈতিক অস্থিরতাও বেড়ে যাবে। প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারীও বলছেন, ভেঙে পড়া অর্থনীতির বুকে কর্মসংস্থান বৃদ্ধির যে বীজ বপন করা হয়েছে গেল 6 মাস, সংখ্যা দিয়ে হিসাব কষে তা দৃশ্যমান করতে আরও অন্তত 6 মাস দরকার। একটা খারাপ অবস্থা আছে, সেই জায়গায় ভালো করা কিন্তু রাতারাতি সম্ভব না, কিন্তু চেষ্টাটা যে অব্যাহত আছে সেটা তো নিশ্চয়ই ভিজিবল। হয়তো একটু টাইম লাগবে। বন্ধ হয়ে আছে বিভিন্ন কারখানা, এইগুলাকে যখন আমরা প্রাইভেটাইজেশনের মাধ্যমে নতুন করে আবার ওপেন করতে পারবো, এই জায়গাতে তো 1-2 না, বহু কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। বেশ কিছু স্কিম হাতে নিয়েছি যাতে আমরা স্কিলড এবং সেমি স্কিলড ম্যান পাওয়ার শুধুমাত্র গতানুগতিক জায়গাতেই না, বরং আনট্যাপড ডেস্টিনেশন যেগুলো আছে সেগুলোতেও যাতে আমরা পাঠাতে পারি। প্রতিশ্রুতি, অর্থনৈতিক বাস্তবতা আর ভূ রাজনৈতিক অস্থিরতা, এই তিনের সমন্বয়ে নতুন কর্মসংস্থান তৈরিতে সাজানো সরকারের কর্মপরিকল্পনার সুফল ঘরে তুলতে তুলতে যেন নতুন করে আর সংকুচিত না হয় আয়ের পথ, মূল্যস্ফীতির হিসাবে যেন না বাড়ে দৈনন্দিন ব্যয়ের চাপ। সেই চাওয়া সাধারণ মানুষের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। শ্রদ্ধা, ভালোবাসায় গণতন্ত্রের আপসী নেত্রীকে স্মরণ করছে জাতি। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদ্য সাবেক মহাসচিব সহ শীর্ষ নেতারা। দেশের গণতান্ত্রিক লড়াইয়ে বেগম খালেদা জিয়া একমাত্র আদর্শ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছি, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যখন হরণ করা হচ্ছিল তখন রুখে দাঁড়িয়েছিলেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। দল ক্ষমতায় এসেছে বলে আপসী নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখ। এর জন্য বড়বিরোধী শক্তি তার উপর চালিয়েছে নিপীড়ন, নির্যাতন। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার
সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। বেগম জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে শীর্ষ নেতারা ছাড়াও অংশ নেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটিতে স্থান পেলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ। সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলের 4 নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে দলটি। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি সবশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় 2016 সালের 19 মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়। পরে মৃত্যু ও পদত্যাগ সহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার স্থায়ী কমিটিতে যুক্ত হলেন দলের আরও 4 নেতা। শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত। স্থায়ী কমিটির নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী আন্দোলন সংগ্রামে বিএনপির সামনের সারির নেতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হলে ঢাল হয়ে দাঁড়ান। দমন পীড়নের সামনে প্রতিবাদ অব্যাহত রাখেন তিনি। রাজপথের লড়াকু নেতা আমানুল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী সরকারের অপশাসন আর ভোটবিহীন নির্বাচনের প্রতিবাদে সামনের সারিতে ছিলেন তিনি। পুলিশের হামলা মামলায় জেল খেটেছেন বহুবার। আমানুল্লাহ আমানের মতোই একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিবাদের সময় দলকে যখন নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছে, তখন নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়েছেন তারা। নতুন মনোনীত স্থায়ী কমিটির সদস্যরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সুনিশ্চিত পরামর্শ দেবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে ভক্তদের মানববন্ধন। সাবেক স্ত্রী সামিরা সহ সব আসামির গ্রেফতার দাবি। তদন্ত বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ মায়ের। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ। সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় নানা আয়োজন করে ভারতীয় দূতাবাস। শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত হন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও হাই কমিশনের কর্মকর্তারা। ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন। পরে দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ভারত বন্ধুত্বের মূল শক্তি মন্তব্য করে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে ভারত। Mutual respect and partnership continues to flourish. We are advancing our partnership across very vital sectors ranging from trade, connectivity to security and healthcare.
শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ উল্লেখ করে হাই কমিশনার বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে চায় নয়াদিল্লি। Peace, cooperation, dialogue, and ideal of Vasudhaiva Kutumbakam are the pillars of our foreign policy. We have entered into a free trade agreements with many countries. We are playing a leading role among the countries of the global south. দুই দেশের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে আর ডেঙ্গুতে মারা গেছেন 2 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 730 জন এবং নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে 798 জনের শরীরে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, হামে মৃতদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। গত 15 মার্চ থেকে এখনও পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 803 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে মারা গেছে 99 শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 902 জনে। চলতি বছরের 15 আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,173 জন। এবছর ডেঙ্গুতে মোট 67 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার সরকার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দেয়া তালিকার 8,28,824 রোহিঙ্গার মধ্যে জুলাইয়ের শেষ নাগাদ 4,26,545 জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 3,08,797 জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে তারা। তবে রাখাইন থেকে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। তাদের দাবি, 2017 সালের সহিংসতার পর 5,40,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে আর 2 লাখের বেশি মানুষ উত্তর রাখাইনে থেকে যায়। এবার বাণিজ্যের সংবাদ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চাপ কম থাকায় কোথাও আবার বন্ধ হয়ে গেছে ফিলিং স্টেশন। সংকটের দ্রুত সমাধান চান চালক, যাত্রী সহ ভুক্তভোগীরা। এদিকে গ্যাসের পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে অবকাঠামো নির্মাণে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। 4.5 ঘন্টা গ্যাস নিতে যদি আপনার মনে করেন 1-1.5 টাকার গ্যাস দেয়, তাহলে এইভাবে চলবো কীভাবে? সারাদিন রইতে পুরো গ্যাস নিব, আবার বিকেলে ডিউটি করবো, যেটুকু গ্যাস ঢুকবে প্রেশারও নাই। ধরেন আপনার প্রেশার আছে 90, 100, 500-600 টাকার গ্যাস ঢুকবে, ওটা বিকেলে ডিউটি করে শেষ, আবার রাইতে সিরিয়াল লাগাবো। ঠিক আছে, 9টার পরে আবার সিরিয়াল লাগাবো। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি। রোদে পুড়ে ঘামে ভিজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত এই মানুষদের গল্পগুলো একই রকম। যাদের সংসারের চাকা ঘোরে গাড়ির চাকায় ভর করে, তাদের দিনের অধিকাংশ সময় কাটছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ লাইনে গ্যাসের জন্য অপেক্ষায়। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যতদূর চোখ যায় গাড়ির দীর্ঘ সারি। গ্যাস সংকটে কোনো পাম্পই মিলছে না পর্যাপ্ত জ্বালানি, বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনই। এই যে 83 টাকার গ্যাস নিছি, এটা আইতে আপনার আরো বেশি পড়াইছে। যদি সরকারে মনে করে দাম বাড়ায় দিবে, দাম বাড়ায় দিক, আমাদের এই কষ্টটা আমরা চাচ্ছি না। 2 থেকে 3 বার গ্যাস লওয়া লাগবে, ওই দেন 60 টাকা 70 টাকা গ্যাস পড়েছে। এভাবে নিলে 2 ট্রিপ মারা যাবে, আবার আসতে হবে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সরবরাহ কমায় দৈনিক আয়ে বড় ধরনের ধস নেমেছে তাদের। এদিকে সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা না পাওয়ায় হতাশ পাম্প মালিকরা। অন্যদিকে ক্ষুব্ধ চালকদের চাপ সামলাতে গিয়েও নাজেহাল পাম্প কর্তৃপক্ষ। লাইনে প্রেশার কম, গ্যাস কম, গাড়িওয়ালারা গ্যাস ঠিক মতো পাচ্ছে না। একই গাড়ি 3 বার 4 বার 5 বার লাইনে দাঁড়াচ্ছে, একবার গ্যাস নিয়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। এইভাবে তো লাইনের পর লাইন হচ্ছে, ভোগান্তি আমাদের হচ্ছে এবং আমাদের চেয়ে কাস্টমার এবং ড্রাইভারদের ভোগান্তি মনে করি বেশি হচ্ছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও দিনাজপুরেও তীব্র আকার ধারণ করেছে সিএনজি সংকট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মূল লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস নিতে পারছেন না চালকরা। ভাড়া যদি 10 টাকা বেশি যায়, যাত্রী গার্মে মারামারি, যাত্রী ঝগড়া করতো, এগুলোই আমরা এখন
আসি অসহায়ের ভিতরে পড়ে রয়েছি। এখানে গ্যাস পাচ্ছি না, ঘন্টাকে ঘন্টা আমরা রাস্তা ভাড়া দিতেছি। 1 ঘন্টা দেয় গ্যাস, 3 ঘন্টা বন্ধ রাখে আর নাই। এদিকে দেশে গ্যাসের পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রিগ্যাসিফিকেশন ইউনিট ফ্লোটিং এটা এমন কোনো জিনিস না যে আপনি কোনো জায়গা থেকে গিয়ে রেডিমেড কিনে আনতে পারবেন। এটা বানাতে হয়, সেটার জন্য বছর 2 সময় লাগে অর্ডার দেওয়ার পরে। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের শঙ্কায় সাধারণ মানুষ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। 3 দফা গণনা করা হলো সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দান করা অর্থ। 3টি বড় ডেক ও 2টি দান বাক্সে 34 দিনে 70,80,672 টাকার পাশাপাশি মিলেছে বৈদেশিক মুদ্রা, 2 ভরির বেশি স্বর্ণ ও 1 ভরির বেশি রূপা। ছোট বড় নোট ভর্তি ডেগের সিলগালা খুলে বস্তায় ভরে নিয়ে আসা হয় দরগাহ মসজিদ প্রাঙ্গণে। পরে সবার সামনে ঢালা হয় টাকা, শুরু হয় গণনা। এভাবে তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হলো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দান করা অর্থ। শনিবার সকাল 10টার দিকে দান বাক্স দানের ডেকগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। 3টি ডেক ও 2টি বড় দান বাক্স খোলার পর সকাল 10:30টার দিকে শুরু হয় গণনা। 34 দিনে 70,88,672 টাকার পাশাপাশি মিলেছে বৈদেশিক মুদ্রা, 2 ভরির বেশি স্বর্ণ ও 1 ভরির বেশি রূপা। এ অর্থ জনকল্যাণে ব্যবহারের দাবি এলাকাবাসীর। এই টাকাগুলা দিয়ে এতিম অসহায় মানুষের জন্য একটা মেডিকেলের ব্যবস্থা করা হয়, এর জন্য সাহায্য করা হবে। হসপিটাল হইলে ভালো হইব। টাকাটা সিলেটের গৌরব। খানকা কার্যক্রম প্রতিষ্ঠিত হোক, মুসাফিরখানা এবং লঙ্গরখানা আবারও সুন্দরভাবে সুচারুরূপে প্রতিষ্ঠা পাক। আগের মতো প্রকাশ্যে গণনা ও সেই অর্থ পরে জেলা প্রশাসকের নামে খোলা অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে জানান মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা কমিটির সদস্যরা। গণ্যমান্য ব্যক্তি আছে, মাজারের মোতাল্লি আছে, তাদের উপস্থিতিতে এই টাকাটা গণা হচ্ছে। সবগুলো টাকাই ওই অ্যাকাউন্টেই জমা হবে, মানে যেটা হয়েছে বিগত সময়ে সেটি হচ্ছে এখন। এছাড়াও রয়েছে দান করা গরু, ছাগল ও হাঁস মুরগি, যার হিসাব মাজার কর্তৃপক্ষের কাছে রয়েছে। অনেকগুলো পশু আসলে জবাই করে নোংরখানায় খাবার সরবরাহ করা হয় তাকে। নতুন দান বাক্স স্থাপনের পর প্রথম দফায় 17,549 টাকা এবং দ্বিতীয় দফায় পাওয়া যায় 47,10,153 টাকা। সময় সংবাদ, সিলেট। অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভক্তরা। সব আসামিকে গ্রেফতার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। সাবেক স্ত্রী সামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই দাবিও সালমান শাহ ভক্তদের। আবারও রাজপথে সালমান শাহ ভক্তরা, কণ্ঠে ক্ষোভ আর স্লোগান। কেন 30 বছরেও অধরা প্রয়াত নায়কের হত্যাকারীরা? কেন তদন্তের নামে বারবার পেছানো হচ্ছে বিচার? মামলার 4 নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেফতার হলেও মূল আসামিরা কবে গ্রেফতার হবেন সে প্রশ্ন ভক্তদের। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেন 64 জেলার সালমান ভক্তরা। ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, অন্য আসামিদের জামিন বাতিল করে গ্রেফতারের দাবি জানান ভক্তরা। একই সঙ্গে নায়ক সালমান শাহ সাবেক স্ত্রী আসামি সামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বাংলাদেশে একমাত্র সালমান শাহ নায়ক যার জন্য এখনো পর্যন্ত অনেক ভক্তরা জীবন দিয়ে যায়। বর্তমান প্রশাসনকে আমি একটাই আহ্বান করব যে এর সঠিক বিচার চাই। ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব গ্রেফতার করে। যতদিন পর্যন্ত সালমানের হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, থাকবো, আজীবন লড়াই করে যাব। মানববন্ধন কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বলেছিলাম যে আমাদের আসামিরা পালিয়ে যাবে, আর একজন জামিনের আসামি গ্রেফতার হওয়ার পরে অন্যান্যরা পালাবে। সুস্থ একটা বিচার শাস্তি দেওয়া হোক সুস্থভাবে, যেটা এটার জন্য বিকল্প নাই এটা। পরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন ভক্তরা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার সংস্কৃতির সময়।
এক যুগ প্রবাস জীবনের পর নারীর টানে দেশে ফেরার গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র শেকড়। সন্ধ্যায় রাজধানী ফিল্ম আর্কাইভ মিলনায়ত অনুষ্ঠিত হল প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী। মানবিক সম্পর্কের আবেগ, সূক্ষ্ম অনুভূতি ও ইতিহাস ঐতিহ্য মেলবন্ধনে আবেগ তাড়িত হন দর্শকরা। এক যুগের দীর্ঘ প্রবাস জীবন, মায়ের অসুস্থতা, প্রিয় বান্ধবীকে ফেলে যাওয়া, এমনকি বাবার মৃত্যুও দেশে ফেরাতে পারেনি আকাশকে। অবশেষে বিদেশিনীর সঙ্গে ডিভোর্সের পর ছোট্ট কন্যাকে নিয়ে জন্মভূমিতে ফেরা, এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র শেকড়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল শেকড়ের বিশেষ প্রদর্শনী। নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী আর সিনেমা প্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো আয়োজন। প্রদর্শনী শেষে সবার চোখে যেন বিচ্ছেদের বিরহ আর অতৃপ্তির দীর্ঘশ্বাস। সিনেমাটির ফ্রেমে ফ্রেমে উঠে এসেছে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা শিশু সিমিনের চোখে দেখা বাবার জন্মভূমি, ইতিহাস, ঐতিহ্য আর ক্ষয়িষ্ণু সংস্কৃতির প্রবাহমানতা। একজন অভিবাসীর চোখে এ সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চেহারা তুলে ধরেছেন নির্মাতা। এদের ভেতরে শেকড়ের টানটা কেমন, যে জন্মভূমির প্রতি ওদের টানটা কেমন, এবং তাদের সন্তানরা তার দেশটাকে কিভাবে ফিল করুক সেটা চায়। ঠিক এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এই জায়গাগুলি ভাবা। ফাল্গুনী নামে এক সঙ্গীত শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আয়েশা খান। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতায় বেশ উচ্ছ্বসিত তিনি। একটা গল্প কতটা শ্রুতিমধুর হবে বা কতটা ভালো লাগছে আমার কাছে, তার উপর কিন্তু গল্প কথকের ন্যারেশন অনেক ইম্পর্ট্যান্ট। ওই একটা বিষয় আমাকে আসলে মুগ্ধ করেছিল। শেকড় বর্তমানে চলছে কানাডার প্রেক্ষাগৃহে। আগামীতে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। মাসিদ রানো, সময় সংবাদ, ঢাকা। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। চীনা পর্যটক সহ আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময় শনিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে আংশিক ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। ফ্লোরেস অঞ্চলে একের পর এক আফটারশকের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরে তা প্রত্যাহার করা হলেও প্রায় 2000 মানুষ এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে মাউন্ট ইভু আগ্নেয়গিরি। যুক্তরাষ্ট্রের ভার্জিন স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলা অন্তত 5 জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার সকালের এই ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে লকডাউন জারি করা হয়েছে। এর আগে মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত 5 জন নিহত হন। পরে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। ডারউইনে চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে 67 রানে এগিয়ে লাল সবুজ। মিরাজের 50 আর টেরেন্ডারের দৃঢ়তায় প্রথম ইনিংসে স্কোরবোর্ডে 426 রান তোলে শান্তর দল। ফলে বাংলাদেশ লিড পায় 228 রানে। জবাবে 4 উইকেটে 161 রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। তৃতীয় দিনে লিডটা বাংলাদেশ কত দূর নিয়ে যায় সেটাই ছিল দেখার বিষয়। মিরাজ, হাসান মাহমুদরা সকালটা পার করছিলেন দারুণভাবে। অজি পেসারদের সামাল দেন দেখে শুনে। অজিরা অপেক্ষায় ছিল লাঞ্চের আগে টাইগারদের অল আউট করতে। তবে থিতু হওয়া মিরাজ করতে দেননি সেই কাজটা। তাসকিনকে নিয়ে গড়েন আরও এক ছোট্ট জুটি। 50 তুলে নেন ডানহাতি ব্যাটার। এরপর হাত খুলে খেলার চেষ্টা করলেও মিরাজকে আউট করে স্বস্তি ফেরে অজি শিবিরে। দলের তৃতীয় সর্বোচ্চ 65 রান আসে তার ব্যাট থেকে। ততক্ষণে বাংলাদেশের লিড পার হয়েছে 200। তাসকিন, ইবাদত মিলে চেষ্টা করেছেন লিড ব্যবধানটা বাড়িয়ে নিতে। পেরেছেনও তারা। 2 বোলার মিলে ব্যাট হাতে যোগ করেছেন 21 রান। তাসকিন করেন 14 আর ইবাদতের ব্যাটে 7 রান। 426 রানে প্রথম ইনিংস শেষ করে টাইগাররা 6 উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। অজিদের বিপক্ষে টাইগারদের প্রথম ইনিংস গেল সিজনে খেলা অ্যাশেজের যেকোনো ইনিংস থেকে বড়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড, ভারতের পর বাংলাদেশের বিপক্ষে তাদের বল করতে হয়েছে 138। 228 রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে মারমুখী হওয়ার আগেই লোকাল বয় জ্যাক ওয়েদারকে ফেরান হাসান মাহমুদ। অজি ব্যাটারদের কাছে ডানহাতি পেসার যেন গোলক ধাঁধা। মার্নেস লাবুশেনকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ট্রাভিস হেড। আভাস দেন আক্রমণাত্মক হওয়ার, তবে সেটা হতে দেননি এই হাসান। আবারও বোল্ড হেড, ফিরে যান 17 রান করে।
এরপর লাবুশেন আর স্মিথ হয়ে ওঠেন দলের ভরসা। রানের চাকা সচল করেন এই ব্যাটার। আগের ইনিংসে একমাত্র 50 পাওয়া স্মিথ ছিলেন সাবলীল, তবে 31 রানে লাবুশেনকে আউট করেন তাইজুল। প্রথম উইকেটের দেখা পান টাইগার স্পিনার। তাইজুল যখন ব্রেক থ্রু এনে দিয়েছেন, মিরাজ কেন পিছিয়ে থাকবেন? নিলেন দিনের অন্যতম গুরুত্বপূর্ণ উইকেট। থিতু হওয়া স্মিথকে ফিরিয়ে ইনিংসের চতুর্থ উইকেট শিকার করেন ডানহাতি স্পিনার। অবশ্য দিনটা আর কোনো বিপদ ছাড়াই পাড়ি দিয়েছে অজিরা। 43 রানে অপরাজিত ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি আছেন 19 রানে। টাইগারদের দাপটে দিশেহারা ক্যাঙ্গারু বাহিনী। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে আছে 67 রানে। সম্ভাবনা তৈরি হয়েছে ইনিংস ব্যবধানে জয়ের, আর সেই ইতিহাস লিখতে হলে চতুর্থ দিনে এই 67 রানের মাঝেই তুলে নিতে হবে প্রতিপক্ষের 6 উইকেট। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার আওয়ামী লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুলে গ্যাস বিদ্যুৎ সংকট। হারিকেন হাতে হঠকারী রাজনীতিতে বিরোধী দল দুঃখ প্রকাশ করে সমাধানের ঘোষণা প্রধানমন্ত্রীর। সংকটে আলোর দিশারি বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে আপসীর নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত। বাণিজ্য, নিরাপত্তা, স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।